কি দম্ভটা এনেছিল সালমান এফ রহমানের মাত্র 6 মাস আগে। এখন একটা লুঙ্গি নষ্ট করে ফেললে আর একটা লুঙ্গি পান না। 45 বছর বয়সে জিরো ফিগার কজনের হয়? সে আশা করে বসে আছে যে তাকে পরিয়ে ধরবে, কিন্তু তাকে ধরে পেতনি এইসব করে। আবার ধরেন যে আমি আপনাকে বললাম আপনার এটা করা উচিত বা আপনি এটা করেন, কেন আপনি আমার কথা শুনবেন? প্রথম স্তরে আছে ক্ষমতা। মানে আমি যদি আপনার চেয়ে অনেক ক্ষমতাবান হই এবং আপনার ক্ষতি করা আমার পক্ষে খুবই সম্ভব হয়, আপনি অবশ্যই তাই করবেন যা আমি বলি। ভয়ের কারণে করবেন এসেনশিয়াল। সমস্যা হল যে ক্ষমতা জিনিসটা ভীষণ ক্ষণস্থায়ী এবং ফিকল। আজকে আপনি ক্ষমতায়, তো কালকে আপনি হেলিকপ্টারে। কি দম্ভটা এনেছিল সালমান এফ রহমানের মাত্র 6 মাস আগে। এখন একটা লুঙ্গি নষ্ট করে ফেললে আর একটা লুঙ্গি পান না। বুঝতেই পারছেন যে সোশ্যাল কারেন্সি হিসেবে ক্ষমতা একেবারেই নির্ভরযোগ্য না। দ্বিতীয় স্তরের বোঝাপড়া হয় মোরালিটির দোহাই থেকে। আপনি যদি মুসলমান হন এবং আপনাকে যদি বলি যে চলেন ভাই নামাজ পড়তে মসজিদ যান, আমাকে অপছন্দ করলেও আপনি আমার কথাটা হয়তো শুনবেন। মোরালিটির দোহাই 1000 বছর ধরে চলছে, সামনেও চলবে, অ্যামেজিংলি ইফেক্টিভ। কিন্তু সমস্যা হলো আপনার মোরাল কোডে আমাকে আগে থেকেই ভর্তি হয়ে থাকতে হবে। আপনি যদি খ্রিস্টান হন, আপনি কিন্তু আমার মসজিদে যাওয়ার আবেদন গ্রাহ্য করবেন না। মোরালিটির দোহাই খুবই কার্যকর, 1000 বছর ধরে কার্যকর, কিন্তু এর কার্যকারিতা এমন দলে সীমাবদ্ধ যারা আগে থেকেই আপনার সাথে মোটামুটি এক। অবশ্য বেসিক কিছু মোরালিটি সব মানুষেরই এক। চিন্তা করেন যে আমি 80 বছর পরের একটা তরুণকে কিছু বলতে চাই, কিছু করাতে চাই। হোয়াট ইজ মাই বেস্ট বেট? যদি সে হিন্দু হয়, সে কি আমার কথা শুনবে? শোনার তো কোনো কারণ নেই। আমি এমন একটা চালাক চালাক কথা বলতে পারবো না যেটা তার সময় সাধারণ হয়ে যাবে না। ইম্পসিবল ফর মি। কিন্তু আমি যদি কোনো তাকে বিউটিকে রক্ষা করতে বলি, আমার ধারণা সে শুনবে। কোনো না কোনো লেভেলে সে যদি বিউটির সাথে আমার কথাকে ইকুয়েট করতে পারে, আমার ধারণা সে আমার কথা শুনবে। মানুষের একটা স্বভাব হল যে সে বিউটিকে অগ্রাহ্য করতে পারে না। সিভিলাইজেশন হলো কুৎসিতের উপর সৌন্দর্যের বিজয় গাথা, কেওস থেকে অর্ডার উৎপন্ন হওয়ার লোকগাথা। শুধুমাত্র বিউটির দোহাই দিয়ে আপনি কত কিছু যে মানুষকে করাতে পারবেন আমি বলে শেষ করতে পারবো না। হিটলারের মতো একটা মনস্টার প্যারিস বম্ব করতে পারেনি, কারণ প্যারিসের সৌন্দর্য তাকে ঘায়েল করেছিল। আমেরিকানরা যখন জাপানে নিউক মারে, তখন লিস্ট হয়েছিল পসিবল শহরের, কিয়োটো ছিল সেই লিস্টে। আমেরিকানরা কিয়োটোকে বাদ দেয়, কারণ কিয়োটো এত সুন্দর যে সেই সৌন্দর্য আমেরিকানরা ভায়োলেট করতে সম্মত হয়নি। ড্রাকুলা যে ঐতিহাসিক ব্যক্তি থেকে ইন্সপায়ার্ড, সে হলো ভ্লাড দ্য ইম্পেলার। পুরোপুরি সিক একটা মানুষ, সাইকোপ্যাথিক এবং প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের মানুষ, ওই টুঙ্গিপাড়ার সাইকোর মতো। কিন্তু ভ্লাড দ্য ইম্পেলার রোমানিয়ার ট্রান্সিলভেনিয়া অঞ্চলের ব্রাসেভ নামের একটা শহর ধ্বংস করতে পারেনি, সুযোগ পেয়েও করে নাই। আমার এক রোমানিয়ান কলিগ বলছিল যে ব্রাসেভে আমি যদি 2 ঘন্টার জন্য যাই, তাহলেই বুঝতে পারবো যে কেন ব্রাসেভকে ধ্বংস করা যায়নি। মানুষ বিউটির সামনে মাথা নত করে ফেলে, কমপ্লিট সারেন্ডার করে। এই প্রবণতা সাথে নেই মানুষের জন্ম। নজওয়ান জানে বিষয়টা। ক্যাটরিনা মুরিনোর হাসি কিংবা সুচিত্রা সেনের চাহনি যেই মেয়েটির আছে, নজওয়ান তার সামনে সব ইগো, সব রাগ, সব বাক প্রতিভা সারেন্ডার করে। শাকচুনির কথাটা বিবেচনা করুন। ট্রুলি মডার্ন লিবারেটেড ওমেন। আগে বিবাহিত ছিল, কিন্তু এখন সিঙ্গল। হাজবেন্ড কোনো যন্ত্রণা করছে না, এই এমনকি সে গাছের মগডালে চলে বসে ইনস্টাগ্রাম করছে, রাইট? 45 বছর বয়সে জিরো ফিগার কজনের হয়? শাকচুনির কিন্তু এখন জিরো ফিগার।
আগে মোটা ছিল, কিন্তু এখন জিরো ফিগার। আপনারা জানেন, হালকা একটু গ্রিন টিঞ্জ আছে স্কিন টোনে, সত্য। কিন্তু শাকচুন্নি কিন্তু সবসময় মেকআপে থাকতে পছন্দ করে, ফিটফাট, মানতেই হয়। কোন মেয়ে রেখেছেন যে শাকচুন্নি হতে চায়? নো, সবাই হতে চায় পরি, ডানা কাটা পরি। সে কি মডার্ন লিবারেটেড ওম্যান? একেবারেই না। আপনি তো তার ডানাই কেটে ফেলেছেন। সে তো পঙ্গু, ডিসেবলড। তার উপর যেই পায় পরীকে বোতলের ভেতর ঢুকিয়ে দেয়। পরী তো অশিক্ষিত, এনলাইটেড হতেই পারেনি। শুধু বোতলে ঢুকায় রাখলে ইউনিভার্সিটি যাবে কখনো, তাই না? পরীর শুধু স্কিনটা, কিন্তু কোনো মেকআপ কিন্তু নাই শাকচুন্নির মতো। ফ্রিডম নাই, ভোটাধিকার নাই, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নাই, সংস্কার কমিটিতে নাই, পঙ্গু, ধরা পড়লে বোতলের ভিতর থাকে, উঠতে পারে না। শুধু স্কিনটা ভালো। সব মেয়ে দেখেন পরি হতে চায়। নজওয়ান কি দেখেন, হ্যাঁ, সেই বট গাছের নিচ দিয়ে হেঁটে হেঁটে যান একা একা সন্ধ্যার পরে। সে আশা করে বসে আছে যে তাকে পরি ধরবে, কিন্তু তাকে ধরে পেতনি এইসব এসব করে আবার। Such is life, my friend, such is life. তাও সে আসা যায়। এমনই হচ্ছে গিয়ে স্পেল বিউটি। নিজের বয়স হয়ে যাচ্ছে এই নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু মনিকা বেলুচির চেহারা দেখানো যায়, ধক করে লাগে, মন খারাপ হয়ে যায় ভাই। আমার চাইল্ডহুড খান খান হয়ে যায়, ভায়োলেটেড হয়। এই লস অফ বিউটি কোথায় গিয়ে যে আঘাত করে বলতে পারবো না। সমস্যা কি জানেন? স্যাভেজ মাইন্ড বিউটির প্রতি আহত হয়, সত্য, কিন্তু সে বিউটি তৈরি করতে পারে না। সে বিউটির জন্য স্যাক্রিফাইস করতে পারে না, কারণ তার মাথা হল ফ্র্যাগমেন্টেড, অ্যাটমাইজড। সে প্রতিটা বিষয়কে আলাদা করে দেখে এবং প্রতিটা ইউনিট আলাদা করে অপটিমাইজ করতে চায়, কারণ সে কাণ্ডজ্ঞানের পাইকারি দোকান দিয়ে বসে আছে। সে প্রচুর ভাত খেতে চায়। এই মানসিকতা নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন, কিন্তু সিভিলাইজেশন তৈরি করতে পারবেন না। দেখেন, কমপ্লেক্সিটি কি এটা বোঝার চেষ্টা করেন। মানুষ যে কমপ্লেক্সিটির ভিতর দিয়ে বিউটি ইমার্জ করাতে পারে, আমার মনে হয় যে এটাই হাইয়েস্ট ফর্ম অফ হিউম্যান অ্যাচিভমেন্ট। একটা স্যাভেজ মাইন্ড মনে করে যে কমপ্লেক্সিটি হলো ইন্ডিভিজুয়াল ইউনিটগুলোর যোগফল, তাই তার সব চিন্তা হলো ইন্ডিভিজুয়াল ইউনিট নিয়ে। প্রায় সবাই এই ভুলটা করে। না, কমপ্লেক্স এনভায়রনমেন্টের ভেতর একটা ইউনিট আরেকটা ইউনিটের সাথে যোগফলের ভিত্তিতে ইন্টারঅ্যাক্ট করে। এটা সিনেমা লেখার সময় সত্য, মলিকিউলার লেভেলে এভলিউশনের ক্ষেত্রে সত্য, রাষ্ট্র চালনার ক্ষেত্রে সত্য, অর্কেস্ট্রার গান লেখার সময় সত্য। একটা উদাহরণ দিই, পারলে আপনারা স্ট্রেভিনস্কির দ্য রাইট অফ স্প্রিং একবার শুনবেন। মনে হবে যে এই লোকটা 20th সেঞ্চুরিকে প্রেডিক্ট করছেন। এই শতকের আবেগ, জাইটগাইস্ট, তিনি 1913 সালে বসে লিখে ফেলছেন। অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, ওয়ে ahead of his time। মনে হবে যে কোন ফিল্ম স্কোর শুনছেন হিচককের, কিংবা সাসপেন্স বলা কোন ফিল্ম স্পিলবার্গের। আসলে কিন্তু এটা 1913 সালে লেখা। আমি বুঝে পাই না 1913 সালে কেউ এই অর্কেস্ট্রা পিস কিভাবে লিখতে পারে। ওয়ার্ক অফ এন অ্যাবসলিউট জিনিয়াস। অনেকগুলো ভাগ আছে। গ্লোরিফিকেশন অফ দ্য চোজেন ওয়ান পার্ট 2 একটু মন দিয়ে শুনবেন। ব্রাস ইনস্ট্রুমেন্টস এবং স্ট্রিং ইনস্ট্রুমেন্টস কনফ্লিক্ট করছে এবং পুরোপুরি ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট। আপনি যদি আলাদা করে এই পার্টটার উডউইন্ড ইনস্ট্রুমেন্ট গুলো শোনেন, আপনার মনে হবে যে কমপ্লিট ননসেন্স, খাপছা। কিন্তু সব কটা একসাথে যখন বাজে, তখন এর মধ্যে একটা আনপ্রেডিক্টেবিলিটি তৈরি হয়। স্ট্রেভিনস্কি প্রায় প্রতিটা মুভমেন্টে অদ্ভুত সব ডিসোনেন্স ব্যবহার করছেন, কিন্তু যখন আপনি একটা ফ্লোর মধ্যে শুনবেন,
আপনি বিশ্বাসই করতে পারবেন না যে 1913 সালে কেউ এই জিনিস লিখতে পারে। যে মানুষটা কোন মডার্ন ফিল্ম দেখেন, সে কিভাবে এই কম্পোজিশন লিখছে? এই যে সম্পূর্ণ আনরিলেটেড অ্যাকসেন্ট থেকে থিম তৈরি করতে পারছেন, সিকোয়েন্স তৈরি করতে পারছেন, এটাই স্ট্রাভিনস্কির জিনিয়াস। আমি আপনাকে অর্কেস্ট্রাল এপ্রিসিয়েশনের কোনো ক্লাস করতে বলছি না, আমি বোঝাতে চাইছি যে কমপ্লেক্সিটির ভেতর থেকে যে বিউটি ইমার্জ করে, ইট টেকস এ জিনিয়াস টু ডেভেলপ ইট অ্যান্ড টু স্টিয়ার ইট। কেন? কারণ যে কোনো কমপ্লেক্সিটির মূল বৈশিষ্ট্য হলো যে এখানে আপনি ইমার্জিং প্রপার্টিস পাবেন। আমাদের ব্রেইনের কথা চিন্তা করেন, ইন্ডিভিজুয়াল ইউনিট মানে নিউরন কি করে, কিভাবে করে, এটা কিন্তু আমরা বেশ ভালোই বুঝি। কিন্তু এই নিউরনগুলো যখন একত্র হয়ে একটা সুপার কমপ্লেক্স সিস্টেমে ইন্টারঅ্যাক্ট করে, এই কমপ্লেক্সিটির ইমার্জিং প্রপার্টি হল কনসিয়াসনেস। আমাদের কনসিয়াসনেস জিনিসটা কি, এটা পুরোপুরি সংজ্ঞাই দেয়া যায়। আমাদের ভেতরে আছে, কার্যকর আছে, অনুভব করি, অ্যান্ড ইয়েট পিন পয়েন্ট করা যায় না। এই যে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে যেটা ব্যাখ্যা করা যায় না, সেটাই কমপ্লেক্সিটির মূল বৈশিষ্ট্য। জিনিয়াসকে জানেন, যে কমপ্লেক্স সিস্টেম থেকে উদ্ভূত ইমার্জিং প্রপার্টি, এটাকে অ্যান্টিসিপেট করতে পারে এবং ব্যবহার করতে পারে। স্যাভেজ মাইন্ড এটা কোনোদিনও পারে না, সে ইন্ডিভিজুয়াল ইউনিট নিয়ে নাজেহাল হয়ে থাকে। এখন আমি নতুন মানুষের জন্য যে বলছি যে আপনার মাথাকে বিউটির সাথে অ্যালাইন করার জন্য, সেটা আপনাকে আর্টিস্ট হওয়ার জন্য বলছি না ভাই, পাকনামি করার জন্য বলছি না, অ্যাবসলিউটলি প্র্যাকটিক্যাল রিজনে বলছি। মডার্নিটির সবচেয়ে বড় সমস্যা হলো যে মডার্নিটি আপনাকে কমপ্লেক্সিটির ভেতরে ঢুকতে বাধ্য করে, কিন্তু কোন মাইন্ডসেট নিয়ে ঢুকলে কমপ্লেক্সিটিকে আপনি ন্যাভিগেট করতে পারবেন, এ নিয়ে কিছুই বলতে পারে না। যা বলে সেটাও ধ্বংসকর। আপনার যদি স্যাভেজ মাইন্ড হয়, আপনি কমপ্লেক্সিটির ভেতরে ঢুকলে কোনো কিছুই কুলকিনারা করতে পারবেন না। আপনি বুঝতেই পারবেন না যে যা আপনি দেখছেন, যেখানে আপনি ঢুকছেন, তার রেজন ডেট্রা কি, কমপ্লেক্সিটিটা আছে কেন। ফলে আপনার একমাত্র চিন্তা হবে যেখানে আমার জন্য কি আছে। আপনি কোনো কিছুতেই কমিট করতে পারবেন না যেখানে আপনার নিজের লাভ না হয়। রাসূল পাকের সাহাবীরা গেম থিওরি মেনে যুদ্ধে যাননি, তারা শহীদ হওয়ার জন্য যুদ্ধে গিয়েছিলেন, কারণ তারা ইউনিটি অফ বিউটি কি বুঝেছিলেন। কোনো কিছুতেই তারা হাফ কমিট করেননি। স্যাভেজ মাইন্ড কোনোদিনও এই জায়গাটায় পৌঁছতে পারে না। হি বিলিভস ইন নাথিং। বাংলাদেশে আপনারা প্রায় কিছুই অ্যাচিভ করবেন না যদি না আপনারা আপনাদের মানসিকতা বদলান। কেন ব্যাপারটা এরকম, এ নিয়ে আমার বিস্তারিত বলার ইচ্ছা আছে, সাথে থাকুন।